গঠন, অনেকেই বিভিন্ন সংস্কারের কথা বলেছেন। বিএনপি কিন্তু এই সংস্কারের কথা, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনের পুনর্গঠনে সংস্কার, ক্ষেত্র বিশেষে সংস্কার প্রয়োজন, এই কথাটি কিন্তু বিএনপি বলেছিল প্রায় 2 বছর আগে। আপনারা সকলেই কম বেশি ওয়াকিফল আছেন। যখন আমরা জানতাম স্বৈরাচার বিদায় হবে, হয়তো এক্স্যাক্ট টাইমটা আমাদের কাছে পরিষ্কার ছিল না, কিন্তু আমরা জানতাম স্বৈরাচার বিদায় হবে, বিশ্বাস আমাদের ছিল। 2 বছর আগে তখনও স্বৈরাচার এই দেশে আছে। স্বৈরাচারী কায়দায়, এই যে আজকে যে পলাতক স্বৈরাচারী কায়দায় সে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। সেই সময় আমরা দিয়েছিলাম। বর্ধিত স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে মোটামুটি মাইনাস। তখনই স্বাভাবিকভাবে বাংলাদেশের আরেক প্রধান রাজনৈতিক দল হিসেবে ক্ষমতার দৌড়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। টানা 17 বছর ক্ষমতার বাইরে থাকা দল বিএনপির ফিরে আসাটা কেমন হবে, দেশকে এগিয়ে নিতে কেমন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে দলটি, এমন হাজারো প্রশ্ন যখন উকি দিচ্ছে ছাত্র জনতার দিকে, আপামর জনসাধারণের মুখে মুখে, তখন অবধারিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভবিষ্যৎ বাংলাদেশের মোস্ট প্রেডিক্টেবল প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম পুত্র তারেক রহমান। পারিবারিক সূত্রে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করলেও 1988 সাল থেকে বগুড়ার বিএনপি সদস্য পদ নিয়ে মূলধারা রাজনীতি শুরু করেন তিনি। সময়ের সাথে সাথে দলটির নেতাকর্মীদের মধ্যে তিনি জনপ্রিয় ও প্রভাবশালী হয়ে ওঠেন। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হয়ে ওঠেন দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন। এ সময় তার নামের সাথে জড়িয়ে যায় পদ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, মানি লন্ডারিং সহ ভবনের নাম। নানা সমালোচনায় জর্জরিত তারেক রহমান হয়ে ওঠেন দেশের রাজনীতির ডাক প্রিন্স। তারেক রহমানকে নিয়ে যে অভিযোগগুলো করা হয় তা হলো হাওয়া ভবন ও হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতি, 10 ট্রাক অস্ত্র মামলার মূল হোতা, 21শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী হিসেবে। সম্প্রতি আয়নাঘরের বিপরীতে ব্যাপক আলোচনায় হাওয়া ভবন। ব্যাপক আলোচিত এই হাওয়া ভবন আসলে কি? 2001 সালে বিএনপির জামায়াত জোট ক্ষমতা আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বনানী 13 নম্বর রোডে তার রাজনৈতিক কার্যালয় স্থাপন করেন, যার নাম হলো হাওয়া ভবন। কিন্তু তার বড় ছেলে তারেক রহমান ভবনটি তার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতে শুরু করেন। বলা হয়ে থাকে সেখানে তারেক রহমান সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছ থেকে দেশ ও রাজনৈতিক নিয়ে বিভিন্ন আলোচনা করতেন বা পরামর্শ নিতেন। তারেক রহমান জিয়া পরিবারের সদস্য হওয়ায় তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। কিন্তু 34 বছর বয়সী তরুণের কাছে যখন ক্ষমতার অবারিত পথ উন্মোচন হয়ে যায়, তখন তার ভুল করবার এবং প্রভাবিত হওয়ার প্রবণতাও অনেক বেড়ে যায়। একদিকে তরুণ্য, অন্যদিকে প্রধানমন্ত্রী মা। তারেক রহমানের সামনে ক্ষমতা চর্চার অবারিত সুযোগ। ইতিমধ্যেই তারেক রহমানের সাথে হাওয়া ভবনের জুটে যায় কতিপয় সংসদ সদস্য থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ। এভাবেই হাওয়া ভবনকে কেন্দ্র করে গড়ে ওঠে এক বিশাল সিন্ডিকেট। দল থেকে বিচ্ছিন্ন এক নেতা বাংলা নিউজ 24-কে জানায়, সেনাপ্রধান থেকে শুরু করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিতেন হাওয়া ভবনের বড় বড় কর্তা ব্যক্তিরা। এমনকি টেন্ডার বাণিজ্যগুলো এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, যার ফলে সে সময় হাওয়া ভবন পরিণত হয় সরকারের সমান্তরালে আরেক ছায়া সরকার। তারেক রহমান ও হাওয়া ভবনের নাম ভাঙিয়ে ব্যাপক দুর্নীতিতে যুক্ত হয় হাওয়া ভবনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই কিছুদিন আগেও যেমন গণভবনকে কেন্দ্র করে চলত যত অপকর্ম, একজন ব্যক্তির ইশারায় চলত সবকিছু, ঠিক একইভাবে হাওয়া ভবন থেকে নির্ধারণ করা হতো কে দলের নেতা হবে, কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ দেয়া হবে। হাওয়া ভবনের ইতিহাস এখনো ভোলেনি মানুষ। তারেক রহমান তার রাজনৈতিক ক্ষমতার বিচার করতে চাইলে বিএনপির রাজনৈতিক ক্ষমতার কথাও বলতে হয়। বিএনপি যে গত দশকে আওয়ামী লীগের সামনে অসহায় ছিল তা বলার অপেক্ষা রাখে না। এ সময় তারেক রহমান সশরীরে উপস্থিত না থাকলেও দলের সকল নেতাকর্মীকে এখনো একই সুতোয় যে গেঁথে রেখেছে, তার কৃতিত্ব তাকে দেয়াই যায়। বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যে তার সুদূর প্রসারিত ভাবনা আছে তা তার বিভিন্ন বক্তৃতা থেকে বোঝা যায়। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের ধারক, সুতরাং জাতীয় স্বার্থের প্রশ্নে বিগত রেজিমের মতো তিনি নতজানো নীতি গ্রহণ করবেন না তা বলাই যায়। সম্প্রতির সময়ে মিডিয়ায় প্রচারিত হওয়া তারেক রহমানের বিভিন্ন বিবৃতি বিশ্লেষণ করলে দেখা যায় তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে। যদিও বিবৃতির বাস্তবতা কতটুকু তা সময় বলে দিবে। আমরা চেষ্টা করব এই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করার, ভালো কিছু করে চলে যাবার। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।